কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয় তাকবীরকে তখন, যখন এলিজাবেথের মা মিস এলিসা বাংলাদেশে এসে মেয়েকে রেখে যান এবং কোরিয়া যাওয়ার প্রস্তুতি নেন ইলহাম বেনজিরের খুনির খোঁজে। এই খবর পৌঁছে যায় ফাদারের কানে। ফাদার তখন সেই মাফিয়ার মাধ্যমে, যার সঙ্গে তাকবীরের ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ করে তাজওয়ার দেওয়ানের সঙ্গে। তারপর এয়ারপোর্ট থেকে অপহরণ করা হয় মিস এলিসাকে। তাকবীরের সে পুরনো ঠিকানা, ঘরের নিচে থাকা এক গোপন কক্ষে বন্দি করে রাখা হয় তাকে নিভৃতে আড়ালে। একই বাড়িতে থেকেও টের পায়নি এলিজাবেথ। এরপর ফাদার আর তাজওয়ার হাত মেলায়, একসাথে শুরু করে কিডনি পাচারের কালো পাচারি। সেই অপরাধ জগতে তাকবীরও যুক্ত হয়ে পড়ে। আর সেই রাতেই তাজওয়ার দেওয়ান হাত মেলায় ইকবাল সাহেবের সঙ্গে। চুক্তি হয় এলিজাবেথ প্রাপ্তবয়স্ক হলে তাকে বেঁচে দেওয়া হবে। সবাই ছিল একসাথে, কিন্তু প্রত্যেকের ভেতর লুকিয়ে ছিল আলাদা আলাদা প্রতারণা। ছোট এলিজাবেথ জানতই না সে জড়িয়ে পড়েছে ভয়াবহ নোংরা ষড়যন্ত্রের জালে। তাজওয়ার দেওয়ান চেয়েছিল তাকে ব্যবহার করে কুৎসিত এক বাণিজ্য গড়ে তুলতে, অথচ ফাদার তাকে কড়া নিষেধ দিয়েছিল মিস এলিসাকে মারতে এবং এলিজাবেথের ক্ষতি করতে, কারণ ফাদার একসময় ক্যাসিনো লিডারের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে চায়নি। তাজওয়ার পরিকল্পনা ছিল এলিজাবেথের স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে তারপর তাকে মোটা অঙ্কের দামে বিক্রি করে দেবে। সেই বিক্রির অংশীদার ছিল ইকবাল সাহেবও। তাই সেদিন যখন রিচার্ড এলিজাবেথকে তুলে নেয়, ইকবাল সাহেব যে ছটফট করছিলেন তার ভাগ্নির দুঃখে নয়, বরং তার গড়া স্বপ্ন ভাঙার আতঙ্কে। তবে এসবের কিছুই জানতো না তাকবীর। জানতো না কি এলিজাবেথ, জানতো না মিস এলিসার সাথে তার সম্পর্ক কি। এলিজাবেথ এসেছিল তার জীবনে একেবারে হঠাৎ করে, নিঃশব্দে, অজান্তে। সবকিছু জানার সূত্রপাত হয় তখন, যখন তাকবীর নিজে লোক লাগায় এলিজাবেথের পেছনে, আর জানতে পারে তার বাবাও আগেই লোক লাগিয়েছিল মেয়েটির গতিবিধির ওপর নজর রাখতে। সন্দেহ ঘনীভূত হলে তাকবীর চাপে ফেলে তাজওয়ার দেওয়ানকে, আর সেখান থেকেই খুলে যায় সত্যের পর্দা। তাকবীর জানতে পারে কে মিস এলিসা, কেন তাকে বন্দি করে রাখা হয়েছে, কি সেই রহস্যময় ওয়েবসাইট যার ছায়ায় শ্বাসরুদ্ধ হয়ে আছে অজস্র জীবন। সেদিন যেন আকাশটাই মাথায় ভেঙে পড়েছিল তাকবীরের। বাস্তবে নির্মমতা তার বুকের ভেতরটা ছিঁড়ে দিয়েছিল নিঃশব্দে। ফাদার ছিলেন সূক্ষ্ম বিশ্লেষণী মনের এক রহস্যময় খেলোয়াড়, যার পাশে দাঁড়াতেন তার অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের ইশারাও খুঁটিয়ে জানতেন তিনি। ঠিক সেভাবেই তাকবীরের অতীতে হাত দিলেই বেরিয়ে আসে তাকবীর আর রিচার্ড আসলে দুই ভাই। তবে ফাদার কখনো তা প্রকাশ করেননি, বরং কৌশলে এই দুজনকে দিয়ে করিয়ে নেন এক প্রতিজ্ঞা, কেউ কাউকে মারবে না। তিনি চেয়েছিলেন না এই দুই রক্ত একে অপরের রক্তে ভিজে যাক। কৌশলে তিনি নিজেকে সরিয়ে নেন কিডনি পাচারের ব্যবসা থেকে, সে মাটির নিচের ঘর থেকে রিচার্ডকে মুক্তি দেওয়ার আগেই। আড়ালে যোগাযোগ থাকলেও রিচার্ড জানতো না তাকবীরের সঙ্গে ফাদারের এত ঘনিষ্ঠ সম্পর্ক, বা ফাদার যে শুরু থেকে সব জানেন। এমনকি ফাদারই যে এলিজাবেথের বাবাকে হত্যা করেছিলেন তাও রিচার্ড জানতে পারে অনেক পরে, যখন রিচার্ড রেশমা মা ও এলিজাবেথের কথোপকথন শুনে রাশিয়া গিয়ে খুঁজছিলেন এলিজাবেথের বাবার খুনিকে, মিস এলিসাকে। সত্য জানতে পারলেও সে তৎক্ষণাৎ কিছুই বলেনি, কিন্তু সেই মুহূর্ত থেকে জমে উঠতে থাকে ফাদারের প্রতি তীব্র ঘৃণা। তবে তখনও রিচার্ড জানতো না সে ভয়ঙ্কর ওয়েবসাইটের কথা, যেটা ঘিরে তৈরি হয়েছিল এক কালো জগৎ। জানে তখন যখন সে টের পায় বহিরাগত কেউ নজর রেখে চলেছে এলিজাবেথের উপর। একদিন সেই নজরদারদের একজনকে ধরে ফেলে রিচার্ড, আর সেখানেই খুলে যায় সত্যের দরজা। শুরু থেকে সে ক্যাসিনোর মালিক লোক লাগিয়ে রেখেছিল এলিজাবেথের পেছনে। এই খবর জানার পর রিচার্ডের ভেতর উপচে পড়ে এক ভয়, সে হয়তো হারাতে চলেছে এলিজাবেথকে। পাগলের মতো ছটফট করতে থাকে সে, নিষিদ্ধ শহরের ওয়েবসাইটটি নিষ্ক্রিয় করার পথ খুঁজতে থাকে। তবে পথ যে নেই, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে রিচার্ড। এলিজাবেথের বাবার খুনের ন্যায় বিচার আদেশে লুকাসকে পাঠায় রাশিয়ায়। লুকাস খুন করে বর্তমান রাশিয়ান মেয়রকে, যিনি 8 বছর আগে সেই খুনের কেস ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। আর রিচার্ড নিজে যায় ভিয়েতনামে, খুন করে সেই মাফিয়াকে, খুন করে সেই ক্যাসিনো লিডারকে। আর এই মিশনের ভেতর দিয়েই ঝুঁকিতে পড়ে গিয়েছিল তার জীবন, স্ত্রীর সম্মান রক্ষার্থে। তবু এত কিছুর পরেও রিচার্ড কখনো এলিজাবেথকে বলেনি সত্যটা, কারণ সত্য জানলে এলিজাবেথ তাকে ভুল বুঝত। কারণ সত্য মানে ফাদার, যে তার বাবাকে খুন করেছে। সত্য মানে নিজের চাচা, যার হাতে বিশ্বাসঘাতকতার ছুরি। কিন্তু সত্য তো চিরকাল চাপা থাকে না। একদিন এলিজাবেথ জানতে পারত সবটা, তখন সে ভেঙে পড়তো তার বাবার রক্তাক্ত ইতিহাস শুনে। চুরমার হয়ে যেত চাচার মুখোশ। প্রথম থেকে এলিজাবেথ ছিল অসৎ লোকদের লক্ষ্যবস্তু। তাই তো রিচার্ড নিজের হাতেই গড়ে তুলেছিল এলিজাবেথকে, যেন তার অবর্তমানে কেউ আর কখনো তাকে ছুতে না পারে, যেন সে না থেকেও এক অদৃশ্য ঢাল হয়ে থাকে মেয়েটার পাশে। খারাপ ব্যবহারের মাধ্যমে কঠোর করেছে মেয়েটাকে, যাতে করে যেদিন সত্য সামনে আসবে ভেঙে যেন না যায়। দ্বিতীয় প্রশ্ন, তাহলে মিস এলিসা এখন কোথায়?
তাকবীর ও এলিজাবেথের বিয়ের নাটক যখন মঞ্চস্থ হয় তখনও মিস এলিসা বন্দী ছিলেন দেওয়ান মঞ্জিলে। কিন্তু রিচার্ডের দৃশ্যপটে আবির্ভাবের পরে ফাদার বুঝে যান এই মানুষটি রিচার্ড যে অতীতের প্রতিটি গোপন দুঃস্বপ্ন তুলে আনবে আলোর মুখে, তাই আগেভাগেই খেলাটি সাজিয়ে রাখেন তিনি। তাকবীরকে তিনি নির্দেশ দেন এলিজাবেথকে ক্যালিফোর্নিয়া নিয়ে যেতে, যাতে করে রিচার্ডও তার পেছনে সরে যায়। সেই ফাঁকে ফাদার রিয়ানের মাধ্যমে মিস এলিসাকে সরিয়ে নিয়ে যান ইতালিতে। এজন্যই তাকবীর আর এলিজাবেথ ইতালিতে পৌঁছানোর আগে রিয়ান সেখানে উপস্থিত ছিল। আর এজন্যই মৃত্যুর আগে নাসির মোরল অস্পষ্টভাবে বলে গিয়েছিল, ফাদার ছাড়া এখন আর কেউ জানে না কোথায় আছেন মিস এলিসা। কিন্তু ফাদারের মৃত্যু সেই রহস্যকেও নিয়ে যায় এক চোরাবালির গহ্বরে। শুরু থেকে সবকিছুর মাস্টার মাইন্ড ছিল ফাদার। বিছিয়েছিলেন এমন এক মায়াজাল, যেখানে তাকবীর ছিল এক নির্বোধ গুটি আর রিচার্ড সেই দাবার ছক ভেঙে দেওয়া এক বিদ্রোহী চাল। এখানেও একটি প্রশ্ন উঠে দেয়, তাকবীর যেহেতু নির্দোষ, তাহলে সে এলিজাবেথকে কেন সবটা বলেনি? উত্তর, ভয়। মিস এলিসা বন্দী থাকাকালীন বহুবার তাকবীরকে দেখেছেন। এখন যদি তাকবীর নিজ হাতে এলিজাবেথের কাছে তার মাকে ফিরিয়ে দেয়, তাহলে এলিজাবেথও ভাবত তাকবীরই সবকিছুর মূল, তার বাবার খুনি, তার মায়ের বন্দিদশার কারাগার। আর সেই ভুল বোঝার ভয়েই তাকবীরকে বেঁধে রাখে। নিষ্পাপ হয়েও অপরাধের মতো দীর্ঘক্ষণ পর দরজাটা ধাক্কা মেরে খুলে ঢোকে রিচার্ড, হলরুমে রক্তের বন্যা বয়ে দিয়ে। শার্ট রক্তে ভেজা, স্বচ্ছ আকাশের নীলরঙা চোখে একরাশ জেদ। এলিজাবেথের হাত চেপে ধরে রিচার্ড ছুটে চলে পেছনের গেটের দিকে। চারদিকেই থেকে ভাঙা কাচের মতো চিৎকার আসছে। বহিরাগতরা ভিতরে ঢুকে পড়েছে। স্যালনের গাউন আর হিল সিন্ডেলের শোর এলিজাবেথ ঠিকভাবে দৌড়াতে পারছে না। রিচার্ড হঠাৎ থেমে যায়, চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে খাটু গেড়ে বসে পড়ে ওর সামনে। এক ঝটকায় গাউনের নিচের অংশ ছিঁড়ে ফেলে, হিল ছুঁড়ে ফেলে দেয় দূরে। তারপর আবার ছুট। পেছনের গেটে পৌঁছানোর আগেই তারা দেখে সেখানে আর মুক্তির কোনো পথ নেই। আগুনের রেখার মতো ছড়িয়ে পড়ছে শত্রুর ছায়া। রিচার্ড থমকে তাকায় এলিজাবেথের চোখে, তারপর ঠেলে দেয় ওকে এক কোণে। পরপর রিচার্ড জানালার কাঁচ ভাঙে ধাতব আওয়াজে। কাঁচের টুকরো দিয়ে বানিয়ে ফেলল রক্ত পিপাসু এক অস্ত্র। আক্রমণ আসে একের পর এক, ঘুষি, লাথি, ছুরির কোপ। রিচার্ড সব নিতে নিতে এক অদ্ভুত নাচে নেমে পড়ে মৃত্যু আর জীবনের মাঝখানে। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে চোখে। তবুও রিচার্ড একবারও এলিজাবেথের দিক থেকে চোখ সরায় না। ওদিকে এলিজাবেথ দাঁড়িয়ে ভয়ের চূড়ান্ত সীমায়। ওর চোখে এখন কেবল অদৃশ্য রক্তাক্ত রিচার্ড, যে একাই দাঁড়িয়ে আছে শতশত্রুর বিরুদ্ধে, শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখার জন্য। কান্না আসে এলিজাবেথের। হাজার নিজেকে একা মনে হলো না। সহসা এক বুক সাহস সঞ্চয় করে নিচ থেকে তুলে নিল একটা শটগান। এলিজাবেথ ঠিক যখনই শুট করতে যাবে, হঠাৎই পেছন থেকে ভেসে আসে দৌড়ে আসার শব্দ। হাত ভর্তি মস্ত এক ছুরি নিয়ে ছুটে আসছে এক আগন্তুক। পায়ের আওয়াজে চমকে পেছন ফিরে তাকাতে এলিজাবেথের চোখ ছানা বাড়া। মৃত্যুর স্পর্শ যেন নাকে এসে ঠেকে। ভয়ঙ্কর সেই লোকটা এতটাই কাছে যে আতঙ্কে দুহাত চেপে মুখ ধরে এলিজাবেথ। শুট করার আগেই তার জীবনের সমাপ্তি লিখে দিতে চাইল সেই ছুরি। ঠিক সেই মুহূর্তে একটি ছুরি ঘূর্ণন বেগে উড়ে এসে কণ্ঠনালীতে থেকে মাথা ছিন্ন করে যায় ওই লোকটার। রক্ত ছিটকে পড়ে চারদিকে, মাংস ছিটছে এমন এক কর্কশ শব্দে কেঁপে ওঠে এলিজাবেথ। চোখ খুলে তাকিয়ে তাকবীরকে দেখতে চমকে ওঠে সে। আজ আর সেই গারদের পোশাক নেই তার গায়ে। কালো টি শার্ট, ওপরে ডেনিম জ্যাকেট, জিন্সের প্যান্টে তাকবীর যেন একেবারেই অন্য মানুষ। চোয়ালের দাড়িগুলো সাফ করে ফেলা, আজকে শেভ করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে। কাচুই চুলগুলো কানের লতির বরাবর চূড়ো করে বাঁধা। এলিজাবেথ থমকে দাঁড়িয়ে দেখে নতুন তাকবীরকে। তাকবীর পাগলিয়েছে পাগলা গারদ থেকে রিয়ানের সহায়তায়। রিচার্ড এই বিষয়ে না জানলেও তাকবীর জানতো এই ওয়েবসাইটে এলিজাবেথের বাবা ইচ্ছে করে ভুল জন্ম তারিখ দিয়েছিল। শুধু তাই নয়, সে জানতো আরো কিছু যা কেউ জানে না। তাই তো জীবনে ঝুঁকি নিয়ে সবকিছু পেছনে ফেলে ছুটে এসেছে। তাকবীর মাত্র আসছে রিয়ানের কাছ থেকে, আর সে রিয়ানের গলায় ছুরি বসাতে চায়নি, গিয়েছে পায়ে পড়ে সাহায্য চাইতে। সেই কারণে ওয়েবসাইটটি তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর আজকের এই আক্রমণগুলো এটি সাধারণ কোনো পার্টি ছিল না, এটি একটি সাজানো ফাঁদ। ক্যাসিনো লিডার জানতো ইলহাম বেনজির আর নেই, তাই টাকা পাবারও আর সম্ভাবনা নেই। সেই সুযোগে সে আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের কাছে ওয়েবসাইটের কথা বলে প্রি অর্ডারের টাকা তুলে নিয়েছিল আর তাদের হাতে তুলে দিয়েছিল এলিজাবেথের লোকেশন। আজকের পার্টি ছিল শুধু একটা মুখোশ। তাকবীর পাগলের মতো ছুটে গেল সেই মাথাবিহীন লাশটার দিকে। পাশ থেকে রক্তমাখা ছুরিটা তুলে নিয়ে বুকে বারবার আঘাত করতে লাগলো উন্মাদ আর অসংলগ্নের ন্যায়। কাপা কাপা গলায় গোঙাতে গোঙাতে বলতে থাকে বারবার, কুত্তার বাচ্চা, সাহস কেমন করে হলো আমার এই লোকেশের দিকে হাত বাড়ানো? তোকে আজ আমি শেষ করেই ফেলবো, আজকে।
ওদিকে রিচার্ডের চোয়াল মটমট করে ওঠে তাকবীরকে দেখে। চোখে ভরা হিংস্রতা নিয়ে সে তেড়ে আসে এলিজাবেথের দিকে। তেড়ে আসে একজন আক্রমণকারীকে নিচে ফেলে দিয়ে তার বুকের উপর পা দিয়ে চেপে ধরে এলিজাবেথের চোয়াল দুহাতে চেপে ধরে। কণ্ঠে বর্বর উন্মাদনা নিয়ে বলল, তুই শুধু আমার হয়ে থাক এলিজান। এভাবে পুরো পৃথিবীকে পায়ের নিচে পিষে সকলের সামনে তোর ঠোঁটে ঠোঁট মেলাবো আমি। সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে বসে এলিজাবেথের ওপর। তাকবীর থেমে যায়। নিষ্প্রিয় চোখে দেখে এই দৃশ্য। অনুভব করল পাথর হয়ে গেছে তার ভেতরটা। দু চোখ থেকে অচেতনভাবে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। ঠিক তখনই ভেসে আসে আরো পায়ের শব্দ। তাকবীর মুহূর্তে সজাগে ছুটে যায় গেটের দিকে। এক ঝলক চোখে দেখে এলিজাবেথ আর রিচার্ডকে। তারপর চিৎকার করে বলে, পালাও। রিচার্ড কোনোদিন এলিজাবেথকে নিয়ে রিস্ক নেবে না। সে ছুটে যায় এলিজাবেথকে নিয়ে। আর তাকবীর সে একাই দাঁড়িয়ে যায় মৃত্যুর মুখোমুখি। পেছন ফিরে চেঁচিয়ে ওঠে রিচার্ডের উদ্দেশ্যে, যেভাবেই হোক তোকে লোকেশিকে বাঁচাতেই হবে। রিচার্ডের গাড়ির ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে গেল একটা পুরনো ব্রিজের ওপর। গতি থামতে পেছন থেকে আরো 5টা গাড়ি এসে তাদের ঘিরে ফেলায় চারদিক থেকে। একটু দূরে থামে আরেকটা গাড়ি, সেটা তাকবীরের গাড়ি। এতক্ষণ নীরবে রিচার্ডের গাড়িকে কভার করে এসেছে সে। রিচার্ড দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এলিজাবেথকে নিয়ে ছুটল ব্রিজের এক কোণে। ওকে একটা তুলনামূলক নিরাপদ জায়গায় রেখে শুরু করলো যুদ্ধ। একের পর এক আঘাতে ঘায়াল করতে থাকে আক্রমণকারীদের। ওদিকে তাকবীরও গাড়ি থেকে বেরিয়ে তাদের দিকে ছুটে আসতে যাচ্ছিল। ঠিক তখনই রিয়ান এসে পেছন থেকে তাকবীরকে আঁকড়ে ধরে। তার হাতে পাসপোর্ট আর টিকিট। উদ্বিগ্ন কণ্ঠে বলে, বস, এখনই চলুন। আপনার ফ্লাইট তো কিছুক্ষণের মধ্যে। আপনি পাগলা গারো থেকে পালিয়েছেন, এটা এখনো প্রকাশ হয়নি। ওয়ারেন্ট বেরোনোর আগেই আপনাকে দেশ ছাড়তে হবে। তাকবীর জোর করে হাত ছাড়াতে চায়। গলার উদ্ধস্বরে বলে, আমি কোথাও যাব না রিয়ান। বস, আপনি বুঝতে পারছেন না কেন? আপনি ফাঁসির আসামি। যে আঘাত পেলে ব্যথা আমি অনুভব করি, তাকে এই বিপদে ফেলে কোথায় যাব রিয়ান? তুমি পালাও। রিয়ান হতাশ, চোখ নামিয়ে নিয়ে গলা নামিয়ে বলে, আপনাকে একা ফেলে কিভাবে পালাই বস? সেদিন বৃষ্টির রাতে যদি আপনি আমাদের তুলে না নিতেন, শকুনি ছিঁড়ে খেত আমাদের। আমার ভাই ভিতু ভুলে গিয়েছিল হয়তো, কিন্তু আপনার দেওয়া নুনে আজও বেঁচে আছি আমরা। তাকবীর চুপচাপ তার কাঁধে হাত রাখে, কিছু বলে না, শুধু একবার তাকায়। তারপর ছুটে যায় সে যুদ্ধের দিকে, যেখানে একা দাঁড়িয়েছে রিচার্ড আর কোণে লুকিয়ে আছে লোকেশী। তাকবীরের নিঃশব্দ হৃদয়। রিচার্ড হিংস্র জন্তুর মতো একের পর এককে নিধন করছে। চারপাশে শুধু আতঙ্ক আর মৃত্যুর গন্ধ। এমন সময় পেছন থেকে একটি রড উঁচিয়ে একজন তেড়ে আসে রিচার্ডের দিকে। রিচার্ড ঘুরে তাকিয়ে শুট করতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটি গুলির ঝাঁজ তার কপাল ভেদ করে বেরিয়ে যায়। মৃতদেহটা রিচার্ডের পায়ের সামনে গড়িয়ে পড়ে। চমকে ওঠে রিচার্ড, সামনে তাকায়। দেখতে পেল এলিজাবেথ, হাতে ধরা বন্দুক। চোখে মুখে কি তেজ, আর ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত এক চওড়া হাসি। দৃষ্টিতে অদ্ভুত এক বোঝাপড়া খেলে যায় তাদের মধ্যে। দুজনেই হালকা বাঁকা হেসে নেয়। এলিজাবেথ নির্ভর পায়ে এগিয়ে আসে, ঠোঁটের কোণে সেই হাসি, দৃঢ়কণ্ঠে চাপা সুর, আই অ্যাম হিজ অ্যান্ড হি ইজ মাইন, ইন দ্য এন্ড হিম অ্যান্ড ডাই। রিচার্ডের সামনে এসে এক হাতে তার গলা জড়িয়ে ধরে এলিজাবেথ, অন্য হাতে বন্দুক। হঠাৎ করে রিচার্ডের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় এলিজাবেথ এই রণক্ষেত্রের মাঝে। সেই সঙ্গে বন্দুকের ট্রিগারে চাপতে থাকে। গুলি ছুটে গিয়ে বিঁধতে থাকে মৃতদেহে, কিন্তু অবকাশ নেই। আরও এক ঝাঁক প্রহরী যেন দানব হয়ে ছুটে আসছে তাদের দিকে। রিচার্ড এক হাতে জড়িয়ে ধরে এলিজাবেথের কোমর। এবার শুরু হয় একসাথে মৃত্যুর নৃত্য। দুজন দুদিক থেকে নিখুঁত ঘূর্ণনে ছুটতে থাকে গুলি। প্রতিটি গুলি এক একটি চুম্বন, এক একটি প্রতিশোধ। ভেতর থেকে আগুন বের হয় আর বাইরে মৃত্যু হয়। মৃত্যু আর আগুনের মাঝখানে তারা দুজন। পুরো ব্রিজটা এক মুহূর্তে নরকে পরিণত হয়। চারিদিকে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আকাশ। গাড়িগুলোতে আগুন লেগে লাল ছায়া ফেলছে রক্তমাখা লাশগুলোর গায়ে। বাতাস ভারী বারুদের গন্ধে, আর তার ভেতর নিঃশব্দে ছুটে চলেছে মৃত্যু। গলির শব্দে যেন এক একটা তাণ্ডবের রিদম। রিচার্ড, এলিজাবেথ আর তাকবীর তিন দিক থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আক্রমণকারীদের। তাকবীর ছায়ার মতো দ্রুত ছুটে গিয়ে একজনের গলা কেটে দেয় ছুরি দিয়ে। তা জড়াতে সিক্ত হয় মৃত্তিকা। এলিজাবেথ এক হাতে 2টা ম্যাগাজিন বদলায়। ওর নিখুঁত নিশামায় প্রতিটি গুলি এক একটা মাথার ভেতর ঢুকে যাচ্ছে। রিচার্ড একটা উল্টে যাওয়া ট্রাকের উপর উঠে গিয়ে 2 হাতে 2 গান তুলে নেয়। ঝড়ের গতিতে ঘুরতে ঘুরতে গুলি ছুটছে একজনের বুকে আর একজনের কপালে। হঠাৎ ব্রিজের নিচে থেকে ওঠে আরেক দল শত্রু। তাদের দিকে তাকিয়ে শুধুই হাসে রিচার্ড। দাঁতে কামড়ানো সিগারেট থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাঁকা হেসে আওড়ায়, টাইম টু এন্ড দ্য পার্টি। তাকবীর একটা গ্রেনেড ছুড়ে দেয় সেদিকে। এক ঝলকে হাড় মাংস ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক সেদিক। আগুনের ঢেউ পুরো এলাকা গ্রাস করে। ব্রিজ এখন ধ্বংসস্তূপ।
রিচার্ড এক লাফে নেমে পড়ে ট্রাক থেকে। পিলারের পাশে পড়ে থাকা আদমরা এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে চেপে ধরে বন্যজন্তুর মতো পেটাতে থেকে। পাশে এলিজাবেথ ধুলো মলিন ও ক্লান্ত একপাশে হেলে বসে পড়েছে। রিচার্ড এতটাই উন্মত্ত, এতটাই তাণ্ডবে মত্ত যে আশেপাশের দুনিয়া অদৃশ্য তার কাছে। এই সুযোগে তাকবীর নীরবে তুলে নেয় পড়ে থাকা বন্দুকটা। ধোয়ার ভেতর থেকে চোখ রিচার্ডের উপর আটকে যায় তার। ট্রিগারে আঙুল রাখে, তবে চাপ দিতে পারে না। বুকের ভেতর কোথাও কিছু একটা তাকে থামিয়ে দেয়। এক অদ্ভুত দ্বন্দ্ব। নিজেকে ধিক্কার দিতে দিতে আগে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় তাকবীর। ঠিক তখনই ধোয়ার অতল থেকে ছুটে আসে একটি গুলি। তীব্র এক ঝাঁকুনিতে রিচার্ডের বুক ফেটে যায়। ছিটকে গিয়ে পড়ে রিচার্ড পিলারের ওপাশে। না! এলিজাবেথের গলায় উঠে আসে ছিন্ন বিচ্ছিন্ন এক চিৎকার। ছুটে যায় সে রিচার্ডের দিকে, হাত বাড়িয়ে ছুঁতে যায় রিচার্ডকে, কিন্তু তার আগেই রিচার্ডের শরীর গড়িয়ে পড়ে পানিতে। থমকে যায় এলিজাবেথের পৃথিবী। পাগলের মতো ছুটে গিয়ে পানিতে ঝাঁপ দিতে চায়। ঠিক তখনই পেছন থেকে তাকবীর সে চাপড়ে ধরল ওকে। হাউমাউ করে কাঁদতে থাকে এলিজাবেথ। সে যেতে চায় রিচার্ডের কাছে, বারবার ছটফট করে, তবে পারে না যেতে। শুধু ঘোলাটে চোখ দেখে কিভাবে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে রিচার্ডের শরীর। একসময় আর দেখা যায় না রিচার্ডকে, শুধু রয়ে যায় রক্তিম হয়ে ওঠা জল। এলিজাবেথ লটিয়ে পড়ল। মন আকাশে কালো মেঘের ঘনঘটা। বিষণ্ণ অনুভূতির মেলানায় চুপসে গিয়েছে মন। স্বজন হারানোর শোকে হয়ে উঠেছে এলিজাবেথের ভেতরটা। তবুও বাইরে দিয়ে পাথরের মতো শক্ত নির্বিকার। কাচের জানালা ভেদ করে ক্ষীণ কৌণিকে আসা ম্লান আলোয় দেখা যাচ্ছে কিভাবে আত্মহারানো এক নির্বাক অপেক্ষায় ভাঙা গাছের মাঝখানে বিধ্বস্ত হয়ে বসে আছে এলিজাবেথ। শূন্য চোখে সময় গুনে যাচ্ছে নিরলস। আজ 3 দিন রিচার্ড নিখোঁজ। এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার। এলিজাবেথকে সেদিন তাকবীর ম্যানশনে নিয়ে আসে। তারপর থেকে সেও পলাতক। তাকবীরের নামে ওয়ারেন্ট বের হয়েছে। পুলিশ তাকে যেখানে দেখতে পাবে সেখানে ক্রসফায়ার করবে। প্রথম দিন এলিজাবেথ কেঁদেছিল খুব করে, কেঁদেছিল পাগলের মতো। সব জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছিল। নিজেকে নিজে আঘাত করেছে সেদিন, রিচার্ডকে বাঁচাতে পারেনি বলে। তারপর হুট করে স্তব্ধ হয়ে গেল এলিজাবেথ। আর কাঁদল না, চিৎকার করল না, ছুটে রিচার্ডের কাছে যেতে চাইল না। অকস্মাৎ তার এই পরিবর্তন দেখে ইব্রাত অভিভূত। ইব্রাত নিজেও নেশোকে নিয়ে শঙ্কিত। এই 3 দিনের ভেতর নেশো কিংবা লুকাস কেউ ফেরেনি ম্যানশনে। শুধু নেশো ইব্রাতের কাছে মধ্যরাতে ছোট করে বার্তা পাঠিয়ে জানিয়ে রেখেছে সে বেঁচে আছে। এতে করে বুকের উপর থেকে পাথর নেমে গেলেও বনের গুমড়ে ওঠা যন্ত্রণা তাকেও পড়াচ্ছে। হ্যাঁ, এলিজাবেথ বদলে গেছে। আগে সে ভঙ্গুর এলিজাবেথ হলে এতদিনে ভেঙে চুরমার হয়ে যেত। অতীতের ধারালো কাটা আর বানভাসী অশ্রুত্তরে নিজেকে হারিয়ে ফেলত। এক ঘোষিত মতদর্শে নিজেকে শেষ করে দিত। কিন্তু এখন সে বদলে গেছে, দৃঢ় হয়েছে। প্রতিকূল সময়কে সে কেবল সহ্য করে না, শক্ত হাতে মোকাবেলাও করতে জানে। আর এই শিখনটাই, এই দাঁড়িয়ে থাকা শেখাটা সে পেয়েছে তারই হাত ধরে। সেই লোকটাই তাকে দেখিয়েছে কষ্ট এলে কিভাবে বুক শক্ত রাখতে হয়, আবেগ নয় বিবেক দিয়ে বিচার করতে হয়। লোকটা বলেছিল সংসার কিভাবে গড়ে তুলতে হয় সেটা সে শিখিয়ে দেবে এলিজাবেথকে। বলেছিল তারা একসাথে এমন একটা ঘর গড়বে যেখানে দুঃখ আশ্রয় পাবে না, কষ্ট থাকবে না কোনো ঠাঁই। লোকটা কথা দিয়েছিল, আর সে তো এমন কেউ নয় সে কথা দিয়ে তা ভেঙে দেয়। সে তো হিংসুটে ছিল। এলিজাবেথের নিঃশ্বাস ছুঁয়ে যাওয়া বাতাসকেও সহ্য করতে পারত না। এমন ইনসিকিউরিটিতে ভুগত যেন এলিজাবেথ তার একমাত্র পৃথিবী। তবুও কিভাবে পারবে সেই মানুষটা এলিজাবেথকে একা ফেলে চলে যেতে? না, এটা অসম্ভব। মানুষটা ফিরবে, শুধু প্রতিশ্রুতির খাতিরে নয়, এলিজাবেথের জন্য ফিরবে। এই এক বুক অটুট আশা নিয়ে ভাঙা ভেতরেও তবু এখনো দাঁড়িয়ে আছে এলিজাবেথ, শক্ত অবিচল। তার পরনে আগুন রাঙা টুকটুকে লাল শাড়ি, এমন লাল যা চোখে পড়ে, মনে ধরে আর মন পুড়ে। হুট করে যখন রিচার্ড ফিরে আসবে তাকে সারপ্রাইজ দিতে, তখন উল্টে যেন নিজেই চমকে ওঠে। সেই আশায় এলিজাবেথ গাঢ় রং বেছে নিয়েছে 2 দিন ধরে, যেন সে লোকটাকে বোঝাতে পারে আমি ভেঙে পড়িনি, আমি প্রস্তুত। লোকটা কি ভেবেছে সে খেলবে তার সঙ্গে, আর এলিজাবেথ সবটাকে সত্যি ভেবে কাঁদতে কাঁদতে মরবে? না, এলিজাবেথ কাঁদবে না। এবার সে ঠিক করে রেখেছে, মুখোমুখি হলেই সমস্ত অভিমানের কথা বলে দেবে খোলাখুলি, দ্বিধাহীন। তবে ফিরুক আগে। কিন্তু ফিরছে কোথায়? 3 দিন হয়ে গেল। এতদিন তারা কখনো আলাদা থাকেনি, এক মুহূর্তও না। তাহলে কি এবার সে আর ফিরবে না? সত্যি কি এলিজাবেথকে ভুলে গেছে? না 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 না। নিজের প্রশ্নে নিজেই হোঁচট খেয়ে প্রত্যুত্তর করে এলিজাবেথ। বাইরে শক্ত রয়ে গেলেও ভেতরের অস্থিরতা থামাতে পারে না আর। হাঁটুতে মুখ গুজিয়ে নিঃশব্দে গুনগুনিয়ে কাঁদতে থাকে এলিজাবেথ। 3 দিন ধরে মুখে কিছু তোলেনি সে।
সূর্যের আলোর সংস্পর্শে যায়নি, নিজেকে বন্দি করে রেখেছে। শুধু অপেক্ষা, শুধু সেই এক আশা নিয়ে ম্যানশনের প্রধান ফটকের দিকে চেয়ে আছে। সে ফিরবে, রিচার্ড ফিরবে, ফিরতেই হবে। হঠাৎ এলিজাবেথের চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কিছুদিন আগের ঘটনা। ডু ইউ লাভ মি, মিস্টার কায়নাত? চকিতে এলিজাবেথের দিকে ফিরল রিচার্ড। অধর কোণে ঝলক দিয়ে ওঠে শয়তানি, চোখ ভরা রোমাঞ্চিত আরতি। ঠোঁট কামড়ে হাসল গ্যাংস্টার বস। অতঃপর স্বতঃস্ফূর্ত কদমে তার অর্ধাঙ্গিনীর দিকে এগিয়ে গেল এক দুর্নিবার আকর্ষণে। লেটস গো টু দ্য বেডরুম। আই উইল শো ইউ হাউ মাচ আই লাভ ইউ, মিসেস কায়নাত। আপনি আমাকে কেন ভালোবাসেন? রিচার্ড দূর থেকে এক মসৃণ ঘূর্ণিতে এলিজাবেথকে ঘুরিয়ে কাছে নিয়ে এলো, কোমর পেঁচিয়ে। ওর মকমলে কোমল কায়া তুলে নিয়ে লো শূন্যে, শোভাময় সৌন্দর্যে বিমোহিত দৃষ্টিতে চেয়ে গম্ভীর স্বরে শুধালো, আমি তোকে ভালোবাসি, শুধু ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ ভালোবাসি। ভালোবাসি তাই ভালোবাসি। ভালোবাসি বলে ভালোবাসি। ভালোবাসা হয় বলে ভালোবাসি। ভালোবাসি, বেশি বাসি। আজ বাসি, কাল বাসবো, জনম জনম ধরে ভালোবাসবো, কারণ ভালোবাসি। পুরানো স্মৃতিচারণে আবারও চোখের কোণ নোনা জলে সিক্ত হয়। বুকের মধ্যখানে রিচার্ডের ব্লেজার চেপে ধরে ফুফিয়ে কেঁদে ফেলল এলিজাবেথ। অনুভূত হয় কে যেন ইস্পাত দিয়ে সজোরে করাঘাত করছে তার পাঁজরের হাড়ে। হঠাৎ গাড়ির কর্কশ হর্নের শব্দে হুড়মুড়িয়ে ওঠে। দাঁড়ালো এলিজাবেথ, ছুটে গেল টেরেসে। দেখতে পেল লেকস আর ন্যাশো এসেছে। এলিজাবেথের মনের কোণে সুপ্ত আশার আলো জ্বলে উঠল। রিচেটতে সে ছুটে গেল নিচে। লুকাস সবে বসতে চাচ্ছিল, ক্লান্ত অবসর ধুয়ে একটু স্বস্তির খোঁজে। তবে আর হলো কই। পলায় করি ঢেউয়ের তালে এলিজাবেথ ছুটে এসে লুকাসের কলার খামচে ধরল। বিন্দু সম মুহূর্ত ব্যয় না করে ইস্পাতের মতো ধারালো কণ্ঠে প্রথমেই জানতে চাইল, উনি কোথায়? লুকাস অপ্রস্তুত ছিল। হতভম্ব হয়ে সে তাকালো ন্যাশোর দিকে। ন্যাশোর চোখ ইব্রাতকে খুঁজছে। তখনই উপর থেকে নেমে আসে ইব্রাত। অষ্টাদশীর ভেতরটা কেঁপে ওঠে ন্যাশোর কাটাছেঁড়া শরীর দেখে। আখির মায়াভরা মৃগনয়নী চোখ দুটো ভিজে গেল তৎক্ষণাৎ। কি হলো বলুন, উনি কোথায়? লুকাস চোখ বুজে নিল নিবিড় শব্দে। অদৃশ্য ভারী জাতীয় কিছু একটা তীব্র ধাক্কা গিয়ে রাখলো এলিজাবেথের বুকে। সহসা আগলা হয়ে গেল তার হাত। এলিজাবেথ রক্ত মুখাবয়বের সচকিত চোখের মনিচগুলো ঘুরিয়ে তাকালো ন্যাশোর দিকে। পরপর কয়েকবার শুষ্ক ঢোক গিলে ফের জিজ্ঞেস করলো, আমার উনি কোথায়? ন্যাশো নির্বাক, নির্জীবভাবে মাথা নুয়ে ফেলল সে। তার নত দৃষ্টি নিবিষ্ট দেখে এলিজাবেথের শরীর টলে উঠল। সে পিছিয়ে গেল এক কদম। শরীরের রক্ত চলাচল তীব্র হয়ে ওঠে, অন্তরে আধার নামে। ইব্রাত ছুটে এসে বোনকে পেছন থেকে আগলে ধরল। থরথর করে কাঁপছে এলিজাবেথের কণ্ঠস্বর। ভাইয়া বলুন না, উনি কোথায়? আমার ওনাকে প্রয়োজন। তারা দুজনেই যথেষ্ট পরিমাণ আহত, শরীরে অজস্র ধ্বংসযজ্ঞের চিহ্ন। কিছু কিছু জায়গা থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত ঝরছে। পরনে এখনো সেদিনের পোশাক, ছিঁড়া পোড়া কাটা রক্তে ভেজা। তাদের অপরাধীর ন্যায় নত দৃষ্টি নিবিষ্ট দেখে এলিজাবেথের চোখে মুখে বিদ্যুৎ চমকানোর মতো হিংস্রতা ফুটে উঠল। সে আবারও তেড়ে গেল লুকাসের কাছে, চেপে ধরল কলার। ওর বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়। খোদার কসম, আমি সব ধ্বংস করে ফেলবো। আপনাদের কাউকে ছাড়বো না আমি। সত্যি করে বলুন, উনি কোথায়? আপনারা আমাকে বাধ্য করবেন না একজন গ্যাংস্টারের ওয়াইফের ক্ষমতা দেখাতে। লুকাস পড়েছে বিপাকে। এই মুহূর্তে নিজেকে আবিষ্কার করল। ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আটকে থাকা বিধ্বস্ত এক শরীর। সে আমতা আমতা করে, আসলে বাড়তি কোনো কথা নয়, আমি শুধু জানতে চাই উনি কোথায়। বাঁচতে চাইলে তাকে এক্ষুনি আমার সামনে এনে দিন। নেশো দৃষ্টি ফিরিয়ে রেখেছে, লুকাসের দিকে তাকাচ্ছেই না। লুকাস এবার কেঁদে ফেলতে ইচ্ছে হলো। ম্যাম, সত্যি আমি কিছু জানি না। এলিজাবেথ লুকাসের কলার ছেড়ে দিয়ে ডাইনিং টেবিল থেকে ফলের ছুরি থেকে এক লহমায় তুলে নিল ধাতব নাইফ। সরাসরি তাক করে ধরল লুকাসের কণ্ঠনালী বরাবর। চমকে ওঠে সকলে। ন্যাশো ইব্রাত বিহব্বল হয়ে তাকাল এলিজাবেথের দিকে। লুকাস এবার কেঁদেই দিল, শীর্ণ স্বরে বলল, যত দোষ লৌকা ঘোষ। কিছু হলেই সবাই আমাকে ধরে কেন? আপনার অ্যাক্সিডেন্ট বলে বস আমাকে ধরে, বসের গুলি লাগলো, ওখানেও আপনি আমাকে ধরছেন কেন কেন কেন? তখনই একজন গার্ড প্রবেশ করলো ভিতরে, নতজানু হয়ে বলল, একটা কফিন এসেছে। গার্ডটি তৎক্ষণাৎ সরে গেল। চোখের কোণে জমে থাকা সুপ্ত এক আশার আলো মুহূর্তেই নিভে গেল, আর তার ছায়া অক্ষিপট ছেড়ে গিয়ে দাঁড়ালো শূন্যতার দ্বার প্রান্তে। অদৃশ্য কোনো শিহরণ না, যেন এক অভ্যন্তরীণ কম্পনের ঢেউ এলিজাবেথের শরীর বয়ে গিয়ে ঠেলে দিল তাকে লনে রাখা সেই কফিনের সামনে।
একজন গার্ড ঢাকনাটি সরাতে শিউরে উঠল সবাই। ইবরার ঠুকরিয়ে কেঁদে উঠল। নেশি ওকে বুকের মাঝে চেপে ধরল। তার চোখে গলানো কাচের মতো ঝাপসা বিস্ময়। লুকাস তাকিয়েছে রিচার্ডের নীলা প্রাণহীন মুখের দিকে, নির্বিকার নিস্তব্ধ। চারপাশ যেন এক ভয়াল নীরবতাকে জড়িয়ে নিল। হালকা শীতল হাওয়া বইল। সে কঠিন হৃদয়ের গার্ডদের চোখেও জমে উঠল জল। তবে এলিজাবেথের চোখে এক বিন্দুও পানি নেই। সে কফিনের কাছে এগোলো না। দূর থেকে দাঁড়িয়ে কণ্ঠে রুড়ো ঝাঁজ মিশিয়ে চিৎকার করলো সে অসভ্য লোকটার উদ্দেশ্যে। উঠুন, ভেতরে চলুন, অনেক মজা হয়েছে। অসভ্য লোকটা উঠল না, সাড়া দিল না। চুপচাপ নিবিড় নিঃশব্দে শুয়ে আছে। এলিজাবেথ ঠোঁট কামড়ে ধরল। জোরপূর্বক আটকাতে যাচ্ছে ঠোঁটের কম্পন। সে এবার বিরক্তিমাখা চেহারায় বলল, আরে উঠুন না, আর মজা না, অনেক হয়েছে লুকোচুরি, এবার চলুন, আমি খাবো। 3 দিন ধরে আমি খাইনি, একসাথে খাবো বলে। চলুন মিস্টার কায়নাত। এবারও কোনো সারা শব্দ না পেয়ে এলিজাবেথ ধীরে ধীরে এগিয়ে গেল। কফিনের ভেতর থেকে রিচার্ডের হাতটা টেনে ধরতেই ঝাঁকুনি খেল তার শরীর। খুব ঠান্ডা, না নিছক ঠান্ডা নয়, মৃত্যুর ঠান্ডা। এলিজাবেথ এবার সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো রক্তস্নাত স্থির দীর্ঘদেহী দেহটার দিকে। কি নির্মল সে মুখাভাব, অথচ কেমন অসহায় ফ্যাকাশে। রক্তহীন শরীরটা যেন ধারালো এক অস্ত্র হয়ে বিদীর্ণ করে দিল এলিজাবেথের অভ্যন্তর। বুকের মাঝখানে মুচড়ে উঠল এক বেদনা ভার অনুভূতি, নামহীন। সে বারবার দ্রুত ঢোক গিলল। মনের অন্ধকার অলিন্দে গুমড়ে থাকা সব অশুভ নির্দয় ভাবনা গিলে ফেলতে চাইল, কিন্তু শরীরের প্রতিটি স্নেহ ততক্ষণে যে তীব্র প্রতিক্রিয়ায় কাঁপছে। হাতে দুটো থরথর করছে। শ্বাসহীন এক শূন্যতায় হেঁটে বেড়ানো এলিজাবেথ কাঁপতে থাকা আঙুল রাখল রিচার্ডের রুক্ষ পুরুষালী নাকের কাছে। নারীর এতটুকু স্পন্দন নেই। মুহূর্তে শরীর ছিটকে গিয়ে পড়ল লনের সবুজ ঘাসে। গলার স্বর ফেটে বিদীর্ণ হয়ে বেরিয়ে এলো হৃদয় চেরা চিৎকার। না! দুহাতে সদ্য গজিয়ে ওঠা ঘাস খামচি ধরে মাটিতে মুখ গুজিয়ে গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বার গলায় বারবার উচ্চারণ করতে থাকে, এটা স্বপ্ন, এটা স্বপ্ন, এটা বাস্তব না হোক খোদা। হঠাৎ মাটি থেকে ঘাস খামচে ছিঁড়ে আকাশের পানে তাকিয়ে চিৎকার করে উঠল এলিজাবেথ। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়। কি জানি কি হলো হুট করে এলিজাবেথের। সে হুড়মুড়িয়ে উঠে গেল কফিনের কাছে। রিচার্ডে কলার শক্ত করে চেপে ধরে চেঁচাতে থাকে, উঠুন, আপনাকে এক্ষুনি উঠতে হবে। আপনার সাহস হলো কি করে আমার ছেড়ে দূরে চলে যাওয়ার? আপনার মুক্তি নেই আমার কাছ থেকে। এখন অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আমাকে সন্তান দেবেন, সুন্দর একটা সংসার দেবেন। আপনাকে আপনার দেওয়া কথা রাখতেই হবে মিস্টার কায়নাত। উঠুন বলছি, আমার খুব কষ্ট হচ্ছে, দেখুন আমার চোখে পানি পড়ছে। জবাব না পেয়ে এলিজাবেথের অস্থিরতা আরো বেড়ে গেল। চোখের কোণ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিচার্ডের নীলচে বর্ণ ধারণ করা ঠোঁটে। দুহাত বাড়িয়ে কুয়াশা ভেজা স্পর্শে ছুঁয়ে দিল রিচার্ডের রুক্ষ চওড়া চিবুকখানা। সুতীব্র আবেগের ভারে ভেঙে পড়েছে মেয়েটা। ভেতরে ভেতরে চুরমার হয়ে যাচ্ছে সব প্রতিরোধ। কণ্ঠ বুঝে এসেছে কান্নায়। চোখে ভেসে আছে হাজার না বলা কথা। নিভৃত কোমল কান্নাঘেরা স্বরে এলিজাবেথ ডাকল, জানগো। রিচার্ড ওঠে না, কথা বলে না। চিরায়ত গম্ভীরতায় শুয়ে আছে সে। এলিজাবেথ অকস্মাৎ জড়িয়ে ধরল পাথরের মতো শক্ত শরীরটা। হাওমাও করে কাঁদতে থাকলো মেয়েটা। এটা হতে পারে না, কখনোই না। উঠুন না প্লিজ, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনাকে ছাড়া যে আমি নিঃস্ব। আমার বাপ নেই, মা নেই, পেটের সন্তানকেও হারিয়েছি। আপনি আপনি ছাড়া কে বা আছে আমার, বলুন না। জানগো, ওঠেন না। আপনাকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না যে, আমার অন্তরটা ফেটে যাচ্ছে। ও জান, উঠুন না। আপনার রিলিজন কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে সে। একটু তাকিয়ে দেখুন না জান, আমার হৃদয়ে আপনার নাম লিখেছি। এত আপন আপনি কিভাবে দূরে চলে যেতে পারেন? ছেড়ে যাওয়ার কথা তো ছিল না। আমি তো বাঁচতে চাই, এত কিছুর পরেও আমি বাঁচতে চাই আপনাকে নিয়ে। আমার বাঁচার স্বপ্ন দেখে আপনি পালানোর পায়তারা করছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আপনি আবার সুখের আলো দেখিয়ে আধারে ঠেলে দিয়েছেন। আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া? কিভাবে আমি লড়াই করব সবার সাথে? কিভাবে আমার সন্তানের খুনিদের শাস্তি দিব? কিভাবে বলে দিন, বলে দিয়ে গেলেন না কেন? কোথায় আপনার ভালোবাসা? কোথায় আপনার তেজ? আত্মত্যাগের মাঝে বীর
আত্মত্যাগের মাঝে বিহীন করে দিলেন সব। এই ভালোবাসা তো আমি চাইনি, আমি শুধু আপনাকে চেয়েছি। আপনার ভুল, আপনার পাপ সমস্তটা কবুল করে আপনাকে ভালোবেসেছি। তবু আমি কেন হারালাম আপনাকে? আমাদের প্রেম হলো, সংসার হলো না রিচার্ড কায়নাত। কিভাবে আমি সহ্য করব? কোথায় লুকাবো এই ক্ষতের দাগ? আমরা এক হয়েও কেন একত্রিত হতে পারলাম না? উপসংহারে কেন মিলন হলো না আমাদের? হঠাৎই এলিজাবেথের আচরণে ছড়িয়ে পড়ল এক বন্য হিংস্রতা। সে নিজেই জানে না কি করছে, কেন করছে। উন্মাদনার ঘূর্ণিতে পড়ে গিয়ে শুরু করলো জোরে জোরে কিলঘুষি মারা রিচার্ডের স্তব্ধ বুকে। পাশ থেকে ইব্রা ছুটে এসে বোনকে থামাতে চাইলো, বুকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুই কাজে এলো না। এলিজাবেথ যেন কোনো অদৃশ্য অমোঘ শক্তির কবলে পড়ে গেছে। চোখে জ্বলছে পাগল করার যন্ত্রণা। সে কাঁপতে থাকা কণ্ঠে ফেটে পড়া গলায় চিৎকার করে চেঁচাতে লাগলো, কুত্তার বাচ্চা, জবাব দিয়ে যা! কি করে তুই চলে যেতে পারিস? জানোয়ারের বাচ্চা, তুই কিভাবে পারলি আমাকে একা রেখে চলে যেতে? কিভাবে পারলি? তোর পাশার হৃদয়ে একটু দাগ কাটলো না? শুয়োরের বাচ্চা, হোয়াট! তোকে আমার সঙ্গে থাকতে হবে। হয় আমার কাছে ফিরায়, নয় আমাকে সঙ্গে করে নিয়ে যা। আমাকে তখন কেন একসাথে বাঁচার স্বপ্ন দেখিয়েছিস? যদি সাথেই না থাকবি, চোখ খোল। জানোয়ারের বাচ্চা, তাকা আমাকে দেখ আমি কিভাবে ছটফট করছি। আমার ভেতরটা ফেটে যাচ্ছে। শুয়োরের বাচ্চা, তুই তো তোর দাফনের আগেই আমাকে জিন্দা দাফন দিয়ে গেলি। খোদা, তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও খোদা, আমার মৃত্যু দাও। তোমার সৃষ্টির অন্তর ঝলসে যাচ্ছে। সে আবারও ঠকেছে খোদা, জানোয়ারটা আমাকে আবারও ঠকিয়েছে। চলে গেছে সে স্বার্থপরের মতো। কার জন্য বাঁচবো আমি? লোকটা তো আমাকে মেরে দিয়ে গেল। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঝরে পড়া শুকনো পাতার মতো নিচে বসে পড়ল এলিজাবেথ। আজ সকলে কাঁদছে মেয়েটার কান্নায়, কাঁদছে কায়নাত ম্যানশনের প্রতিটি ইট। শুধু কাঁদছে না তিনজন মানুষ, একজন যে চিরনির্দয় সাহিত্য আর দুজন লোকাস্নাস। তাদের কোনো অভিব্যক্তি নেই, নির্বিকার শটান দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে কোথা থেকে তাকবীর ছুটে আসে খবর পেয়ে গার্ডদের ভিড় ঠেলে কফিনের সামনে যেতে থমকালো সে। বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করলো। হঠাৎ করে বুকের ভেতর টান ধরলো, কারণটা ঠিক বোঝা গেল না। সে তো ভীষণ নির্দয়, নিষ্ঠুর। তার কাছে কোনো মূল্য নেই এই সম্পর্কের। বরাবরের মতো এখন অস্বীকার করেছে এই সম্পর্ককে। তারপরও কিসের টানে সেখানে ছুটে এলো? এটাই কি তবে রক্তের টান? তাকবীর ফাঁপা দৃষ্টিতে তাকালো নিচে। হালকা চোখ নামিয়ে নীরবে ক্রন্দনরত এলিজাবেথের কাঁধে হাত রাখতে যাচ্ছিল। ঠিক তখনই কফিনের ভেতর থেকে বেরিয়ে আসে হুঙ্কার, কুত্তার বাচ্চা, স্পর্শ করবি না ওকে। মুহূর্তেই বিস্ফোরণ ঘটল। আকাশচুম্বী বিশ্বে চমকে উঠে সকলে। শুধু ঠোঁট কামড়ে হাসল নেশা লুকাস। এবারে সারা শরীর কেঁপে ওঠে। ভূত বলে ছুটে গিয়ে মুখ লোকালো নেশার বাহুডারে। তাকবীর হতবিহ্বল হয়ে পিছন ঘুরতেই দেখতে পেল রিচার্ড বসে আছে। ধারালো চিবুকে তরতাজা টকবগে ক্রোধ। রক্তিম চোখে গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের বিহ্বল কৃষ্ণ গহ্বরে। তার কথার তেজ যেন হাওয়ার ধারালো ছুরির কাটার মতো মুহূর্তেই কেটে দিল শোকাচ্ছন্ন পরিবেশের গুমরতা। খুশিতে চলচল করতে থাকে গার্ডদের অবয়ব। রিচার্ড এক লাফে নেমে গেল কফিন থেকে। তাকবীরের মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম হার, শি ইজ মাইন। শাসনা বাক্য সম্পূর্ণ করে রিচার্ড তাকালো পাশে এলিজাবেথের দিকে। সে দৃষ্টিতে ছিল বজ্রপাতের আগে নেমে আসা নিস্তব্ধতা। এক তীব্র তড়াকে পরিবর্তন ঘটল রিচার্ডের চোখের দৃষ্টি। যেন শত সহস্র শীতল ঢেউ এসে ধাক্কা দিল এলিজাবেথের মুখমণ্ডলে। হাওয়ায় উড়ে গেল লাল কেশ রাশি, আছড়ে পড়ল ভেজা গালপটে। সময় থেমে রইল। এলিজাবেথ নির্বিত চোখে তাকিয়ে থাকে, নীরব নিস্পৃহ। অথচ কি নিদারুণ অভিমান লুকিয়ে সেই চাহনিতে। দুটো চোখ একটা দংশিত প্রেমে পড়া, আর একটা অপরাধ বোধে পুড়ে তাকিয়ে থাকে একে অপরের দিকে। বাকি জগৎটা নিঃশ্বাসে গলে গেছে তাদের মাঝখানের তাপমাত্রায়। রিচার্ডের কানে তখনও বাজতে থাকে এলিজাবেথের শেষ বলা কথাগুলো, শব্দগুলো। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক তপ্ত প্রাপ্তির হাসি। রিচার্ড হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিতে চায় কেশগুচ্ছ, কিন্তু এলিজাবেথ সেই অভিমানের জর্জর ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হাত। ঠান্ডা এক শীতল স্বরে ডাকলো গ্যাংস্টার বস, আমার এলিজান। লায়ার! শুধু এই দুই শব্দ ফেলে এলিজাবেথ ছুটে চলে যায়। অন্যদিন হলে রিচার্ডের রক্ত ফুটে উঠত। সে ভেঙে দিত দেয়াল, গর্জে উঠত পুরো ম্যানশন। কিন্তু আজ সে শুধু হাসল। নিষ্পাপ উষ্ণ শান্ত এক হাসি ফুটল তার অধর কোণে। সে ছুটে যায় পেছনে, যেন এক নস্টালজিক ছেলে মানুষ যাকে
ছেলেবেলায় প্রথম ভালোবাসার মেয়েটি দূরে ঠেলে দিয়েছে। হাওয়ায় উঠছে রিচার্ডের কোট, ঠিক যেভাবে উঠছে রুশকন্যার রেশমি কেশরাশি। বাতাসে মিলিয়ে যাচ্ছে রিচার্ডের গায়ের রক্তমাখা ঘ্রাণ। ক্লান্ত শরীর, ক্ষতবিক্ষত বুক, তবুও চোখে মুখে চলছে প্রফুল্ল এক দীপ্তি। পেছন থেকে নিদারুণ কমলতা মাখানো গলায় ডাকলো রিচার্ড। হে জান, সরি। এলিজাবেথ থামে না। আজ তার হৃদয়ে খুঁজে দিয়েছে রিচার্ড। এমন ঠাট্টা, মৃত্যুর মতো বিষাদ নিয়ে সে ছুটে চলে যেতে থাকে ম্যানশনের দিগন্ত রেখা পেরিয়ে। রিচার্ড আজও রাগে ফুঁসে ওঠে না, বরং ছেলে মানুষের মতো দৌড়াতে থাকে অভিমানী কন্যার পেছনে, ঠিক যেভাবে সেন্ট মার্টিনে সে বিকেলে ছুটেছিল। জান, আই এম রিয়েলি সরি। এলিজান, দাঁড়াও। বললাম তো সরি, খুব করে সরি। আচ্ছা, এই যে কান ধরছি। সেই গ্যাংস্টার বজ্জে এক চোখ দেখিয়ে শহর থরথর কাঁপায়। আজ সে দাঁড়িয়ে যায় ম্যানশনের গেটের সামনে, মাথা নিচু করে সত্যি কানে ধরে, একেবারে শিশুর মতো। তোয়াক্কাও করে পেছনে একরাশ বিস্ময়ে ঘেরা চোখগুলো। রাস্তার মাঝে দাঁড়িয়ে এলিজাবেথ ঘুরে তাকায়, চোখে বিস্ময়, ঠোঁটে অল্প কাঁপুনি। বাতাস থেমে যায়, শব্দ থেমে যায়, কেবল ধীরে ধীরে ঝরে পড়ে তার গাল বেয়ে এক ফোঁটা জল। তখন সূর্য ঠিক অস্তে যাচ্ছে। রক্তিম আলোয় দুজন দাঁড়িয়ে, একটা বিষণ্ণ প্রেম আর তার অপরাধবোধের মাঝে, এক অপূর্ণতার মধ্যেও পূর্ণতা। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো এলিজাবেথের সামনে। ভেতর থেকে কিছু লোক বেরিয়ে ওকে টেনে গাড়িতে তুলে ঝড়ের গতিতে চলে গেল। ঘটনা এত দ্রুত ঘটলো যে রিচার্ড ছুটে গিয়ে ধরতে পারল না। তবু আর এক মুহূর্ত দেরি করলো না রিচার্ড। ছুটে গেল ম্যানশনের ভেতর। গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে পিছু করলো সে গাড়িটার। পুরনো অন্ধকার গোডাউনের নিস্তব্ধতা চিরে মুখোমুখি দাঁড়িয়ে রিচার্ড আর সাদমান। সালমানের পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথ, হাত পা বাঁধা অবস্থায়, মুখে টেপ লাগানো, রিভলভারের ঠান্ডা নলটা ওর তালুতে চেপে ধরা। চারপাশে সশস্ত্র গার্ডদের বৃত্তে বন্দী। রিচার্ড একা, কিন্তু অটল। সদ্য ভাঙা নীরবতায় ছেঁড়া গলায় চেঁচিয়ে উঠল রিচার্ড, ওকে ছেড়ে দে। সাদমানের ঠোঁটে বিকৃত পৈশাচিক হাসি। রিভলভার আরো গা চেপে বসে এলিজাবেথের মাথায়। এলিজাবেথের চোখ থেকে চুপচাপ গড়িয়ে পড়ছে ফোটা ফোটা কান্না। দৃশ্যটা দেখে রিচার্ড যেন বিস্ফোরিত আগ্নেয়গিরি, গর্জে ওঠে সে। তুই কল্পনা করতে পারছিস নাকি ভয়াবহ মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে? সাদমান ঠান্ডা গলায় ফিসফিস করল, আগে তুই নিজে বাঁচিস, তারপর হুমকি দিস। ওর গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, তুই আজকেই শেষ। সাদমান এবার কিছুটা এগিয়ে এলো, হেসে বলল, কিছুই করব না। এমনিতেও নারীদের গায়ে হাত তুলে নাবি, ঘৃণা করি সেই কাপুরুষতাকে। তবে তোকে ভাঙতে হবে। তোকে মারার শক্তি আমার নেই, সেটা আমিও মানি। কিন্তু তোকে নত দেখার, চোখ নামিয়ে হাঁপাতে দেখার, সেই দৃশ্যই হবে আমার প্রতিশোধ, আমার বাবার খুনের প্রতিশোধ। গোডানের বাতাস হঠাৎ ভারী হয়ে এলো। রিচার্ড ভুরু কুচকালো। সাদমান ঠোঁট বাঁকিয়ে উচ্চস্বরে হেসে উঠল, বুঝিসনি? ইউ হ্যাভ টু ব্যাক অন মি। রিচার্ডের রক্তিম চোখে অগ্নিকুণ্ডের মতো জলজল করছে। এলিজাবেথ ভয়ে কেঁপে ওঠে, সারা শরীর থরথর করে কাঁপছে। সে বারবার মাথা নাড়াতে থাকে, না 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 করছে প্রাণপণে। রিচার্ডের নিঃশব্দ দৃঢ়তা দেখে সাদমান আরও এক ধাপ এগোয়। রিভলভারটা এবার এলিজাবেথের কপালে ঠেসে ধরে। রিচার্ড নত স্বীকার করে, এই মেয়েটিকে, এই একটা মেয়েকে সে হারাতে পারবে না, নিজের প্রাণের বিনিময়ে না। সে ভুলে যায় তার গ্যাংস্টারের অহংকার, ভুলে যায় নিজের নির্মম খ্যাতি। রক্তাক্ত অস্তিত্ব নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল একটা অশ্রুতপূর্ব আত্মসমর্পণে। এ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় চারপাশ। সশস্ত্র গার্ডদের চোখে মুখে বিস্ময়ের ঝলক। রিচার্ড কায়নাত, কিংবদন্তি, সে আজ মাথা নত করেছে। সাদমান এই বিজয়ের মুহূর্তে হো হো করে হেসে ওঠে। তার প্রতিটি হাসি আগুনে দগ্ধ বিদ্রুপ হয়ে রিচার্ডকে পোড়ায়। রিচার্ডের মাথা নিচু। সে আর তখনই অপ্রস্তুত মুহূর্তে উঠে দাঁড়ায় এলিজাবেথ। তার হাতের বাঁধন খসে পড়েছে। মাটির নিচে পড়ে থাকা ধাতব কাঠটা তুলে নেয় এলিজাবেথ। এক লাফে ঘুরে গিয়ে বাড়ি মারে সাদমানের মাথায়। মুহূর্তে সে লুটিয়ে পড়ে নিথর। এই সুযোগে রিচার্ড উঠে দাঁড়ায়, চোখে এবার বজ্রপাতের ঝলকানি। এখন শুরু হলো তার খেলা। এখন আর গ্যাংস্টার নয়, বরং এক প্রতিশোধের দেবতা ফিরে এসেছে। রিচার্ড ঝাঁপিয়ে পড়ে সামনে থাকা দুই গার্ডের দিকে, তীব্র নেকড়ের মতো হিংস্রতা নিয়ে। এক গার্ডের গলায় পেছন থেকে কনুইয়ের আঘাত করলো প্রথমে। একটানে হাড় গুড়িয়ে চিৎকারের আগেই রিচার্ড প্লারের সাথে মাথা ঠুকে দেয়। খুলির চামড়া ফেটে রক্তে আঁকা দেয়ালে মগজ ছিটকে যায়। পাশের জনের দিকে শূন্য উঠে হাঁটু মারল রিচার্ড তার গলায়। হাড় চির ধরে ভেতর থেকে বাতাস বেরিয়ে আসে কাতর চিৎকারে। শ্বাসরোধ হয়ে মুখ বিকৃত। এলিজাবেথ সামনে ছিনিয়ে নেয় ছেঁড়া পিস্তল। প্রথম গুলিটাই
এক গার্ডের চোখ ভেদ করে ঢুকে গেল খুলে ফুরে। পেছনের দেয়ালে লাল স্রোত বেয়ে নামলো। দৃষ্টি ফাঁকা হয়ে পড়ে গেল শরীরটা। সাদমান দৌড়াতে চায়, পেছনে সরে যায়। রিচার্ড ছায়ার মতো ভয়াবহ নিঃশব্দে এগিয়ে আসে। এক গার্ডকে শরীর ঢাল করে তুলে নেয়। হঠাৎ পেছন থেকে ছুরি নিয়ে এক গার্ড ঝাঁপায়। রিচার্ড তার কবজি ধরে এমন মোচড় দেয় যে হাড় মাংস ছিঁড়ে বেরিয়ে আসে এক বিকট শব্দে। ছিনিয়ে নেওয়া ছুরি ঠেসে ধরে গলার নিচে। এক টানে গলা চিরে ফেললো। রক্তের ফোয়ারা উঠল। চারপাশে গায়ে মাথায় ছিটকে পড়ল লাল চাদর। সাদমান উঠে দাঁড়াতে চাইছিল অপার্থিব ধীরবতায়। রিচার্ড কাছে এসে টেনে ফেলে দিল তাকে। একটা ঘুষি চোয়ালে দিতেই ভাঙা দাঁতের সাথে রক্ত গড়িয়ে পড়ল মুখ বেয়ে, অতঃপর একটা হাঁটুতে, এরপর নাভির নিচে। সালমান বমি করে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে রক্তে ভেজা পিত্ত। রিচার্ড সাদমানের চুল ধরে মুখে তোলে। গ্যাংস্টার বসের চোখে ধ্বংসের প্রতিশোধ চলছে। তুই আমার জানকে ছুঁয়েছিলি না? হঠাৎই রিচার্ড ঝাঁপিয়ে পড়ল। এক হাতে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয় সাদমানকে। অন্য হাতে তীক্ষ্ণ স্ক্রু ড্রাইভার তুলে নেয়। প্রথম আঘাতটা করল চোখে। ধারালো ধাতব ফলা ঢুকে যায় চোখের ভেতর। সাদমান চিৎকারও করতে পারে না, শুধু গল গল করে রক্ত বেরোয়। এরপর একে একে আঙুলগুলো ধরে ভেঙে দেয়, মুচড়ে দেয় এমনভাবে যেন সেগুলো খেলনার অংশ। তারপর বুক চিরে ছুরি ঢোকায়, কিন্তু এইবার টেনে তোলে ওপরের দিকে ঠোঁট পর্যন্ত। হাড় কাঁপানো এক বিকট আর্তনাদ ছড়িয়ে পড়ে ঘরে। পাঁজরের খাঁচা ভেঙে উল্টে যায়। ভেতরের অঙ্গগুলো ছিঁড়ে রক্তের বন্যা বয়ে দেয়। রিচার্ড এবার কোমর থেকে বের করে আরেকটি ছুরি, লম্বা চিকচিকে ঠান্ডা ধাতব অস্ত্র। সেটা ঢুকিয়ে দেয় সাদমানের পেটের ঠিক মাঝ বরাবর। তারপর এক কষে চিড়ে ফেলে নিচ পর্যন্ত। আত্মগলা এসে ঠেকে। সাদমানের মুখ থেকে কেবল একটা গড় গড় শব্দ বের হয়। রক্ত থকথকে হয়ে ছিটকে পড়ে দেয়ালে, মেঝেতে আর তার হাতের আঙুলে। রিচার্ড ছুরিটা ঘুরিয়ে তোলে, খুঁজে কোথায় সবচেয়ে বেশি ব্যথা হয়। তারপর একটা দড়ি দিয়ে পেঁচিয়ে ধরে সাদমানের গলা, এমন করে টানে যেন মেরুদণ্ডটাকেও বের করে আনবে। শেষে রিচার্ড সাদমানের জিভ কেটে ছিঁড়ে ফেলে আর নিঃশ্বাসের পথ বন্ধ করে দেয় নিজের হাঁটু দিয়ে মুখ চেপে ধরে। সাদমান তখনও বেঁচে, কিন্তু নিঃশব্দ। একটা ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত মানবিক ধ্বংসবশেষ মাত্র সে। এভাবেই একটা সময় ছটফট করতে করতে চিরনিদ্রায় শায়িত হলো সে। এদিকে এলিজাবেথ শেষ গাঁটটির বুকে ঠাস করে গুলি করে। ধোয়া, রক্ত পোড়া, বারুদের গন্ধে ঘরটা যেন নরকের এক কোণ। রিচার্ড এলিজাবেথের দিকে তাকায়। চোখে রক্তের ছিটে লেগে আছে। শরীরে বিভিন্ন জায়গায় নতুন দগদগে ক্ষত। চুয়ে চুয়ে রক্ত ঝরছে কপাল, ঠোঁট, গলা, হাত পেয়ে। রিচার্ড এলিজাবেথের কোমর আঁকড়ে ধরে হেসে বলল, তুই আছিস সেটাই বাঁচা, বাকিটা শুধু দাহ। রিচার্ড এলিজাবেথকে নিয়ে গোডাউনের বাইরে বের হতেই দেখতে পেল তাকবীর দলবল নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক সামনে। এলিজাবেথ শিউরে উঠল। সে তাকালো রিচার্ডের দিকে। রক্তাক্ত, অবশ, আহত রিচার্ড। তবে রিচার্ডের দৃষ্টিতে ভয় ছিল না, ছিল এক নিঃসঙ্গ নীরবতা। এলিজাবেথ নিজে এগিয়ে গেল তাকবীরের কাছে, মিনতির সুরে বলল, দয়া করে চলে যান, আর কোনো অপ্রয়োজনীয় কাণ্ড করবেন না। তাকবীর শব্দের উত্তরে হাত বাড়িয়ে চেপে ধরল এলিজাবেথের কবজি। গলা টান দিয়ে টেনে নিতে নিতে বলল, অনেক হয়েছে লোকেশী, আমি তোমাকে আর অন্য কারোর চোখে দেখতে পারছি না। রিচার্ড আজ কোনো প্রতিরোধ করলো না, না শক্তির না ভালোবাসার, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। এটাই ছিল তার শেষ পরীক্ষা। আর এবার পাল্লা এলিজাবেথের। সে তার ভালোবাসার পরীক্ষা অনেক দিয়েছে। ঠিক তখনই রিয়ান দৌড়ে এলো। একটি রড নিয়ে সজোরে আঘাত করলো রিচার্ডের হাঁটুতে। রিচার্ড থপ করে বসে পড়তেই আরেকটি আঘাত পড়ল তার মাথায়। রক্ত গড়িয়ে পড়তে লাগলো অবুরাম। তবুও রিচার্ড উঠল না, পাল্টা দিল না, শুধু নিষ্প্রিয় চোখে তাকিয়ে রইল এলিজাবেথের দিকে। এদিকে এলিজাবেথ হাওমাও করে কাঁদছে, ছুটে যেতে চাইছে রিচার্ডের দিকে, ছটফট করছে নিজের হাত ছাড়াতে, কিন্তু তাকবীরের মুঠো যে পাষাণ, নড়েও না। শেষে এলিজাবেথ দমে না গিয়ে চিৎকার করে উঠল, আমার প্রেম কাহিনী শেষ করতে চান তো? তাহলে আমাকে মেরে ফেলুন, তবু ওই মানুষটাকে ছেড়ে দিন। ওনাকে ছাড়া আমি বাঁচবো না। আপনার পায়ে পড়ি, ওনাকে ছেড়ে দিন। চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু ওনার এক ফোঁটা রক্ত আর না ঝরতে দিন। চমকে তাকবীর পেছন ফিরে তাকালো। এলিজাবেথের কথাগুলো বুকের গভীরে কোথায় যেন আঘাত করলো। যার জন্য এত লড়াই, সে তো আজ নিজের মৃত্যু কামনা করছে অন্য কারোর জন্য। আর জোর করে ধরে রাখতে ইচ্ছে করলো না তাকবীরের। ধীরে ধীরে এসে ছেড়ে দিল এলিজাবেথের হাত, গার্ডদের ইশারায় থামিয়ে দিল। এলিজাবেথ তখন আর এক মুহূর্ত দেরি করলো না, ছুটে গেল রক্তাক্ত রিচার্ডের দিকে। অসার শরীর নিয়ে উঠে দাঁড়ায় রিচার্ড।
ছুটতে গিয়ে শাড়িতে প্যাচ খেয়ে পড়ে গেল এলিজাবেথ, ঠিক রিচার্ডের পায়ের সামনে। নতমুখে কাপা হাতে সে রিচার্ডের দিকে হাত বাড়িয়ে বলল দুর্বল কণ্ঠে, আপনার জন্যই নষ্ট হই, আপনাকে ফেলে কিভাবে রই? রিচার্ডের মনে হলো আজ কিছু না করেও সব জিতে গেছে সে। রক্তমাখা ঠোঁট কামড়ে আবেশে চোখ শক্ত করে বন্ধ করলো এক মুহূর্ত, তারপর গভীর প্রশান্ত এক নিঃশ্বাস ছেড়ে তাকালো এলিজাবেথের দিকে। চোখের কোণে লুকিয়ে থাকা ভালোবাসা এবার গলায় কাঁপন তুলে বলে উঠল, যদিও আমার ব্যক্তিত্ব আমাকে আটকে রাখে এই কথা বলায়, তবুও বলছি রেড, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি নিঃশেষ হয়ে যাব। এলিজাবেথ হেসে উঠল, হাতটা আর একটু উপরে তুলে মৃদু সুরে বলল, একটু হাতটা ধরবেন আমার? রিচার্ড চোখে চোখ রেখে উত্তর দিল, একটু না, সারা জীবনের জন্য ধরতে চাই। তাহলে ধরুন। রিচার্ড এক টানে সোজা করে ফেললো এলিজাবেথকে। আবেগ আপ্লুত হয়ে এলিজাবেথ রিচার্ডকে চাপটে ধরতে চাইল। রিচার্ড হঠাৎ দুহাত উপরে তুলে সরে গেল এক পাশে, একটা খেয়ালি সারেন্ডার ভঙ্গিমায়। চমকে উঠল এলিজাবেথ, তবে রিচার্ডের চোখে মুখে লেগে থাকা হাসিটা ছিল অন্য মাত্রার, একটা শান্ত পবিত্র উচ্ছ্বাস। ঠোঁটের কোণে খেলা করছিল অলগ্ন আনন্দের রেখা। হঠাৎ গলায় একরাশ দৃঢ়তা এনে সুরে ভেসে উঠল রিচার্ডের কণ্ঠ। আর কিছু বলার সুযোগ পেল না রিচার্ড, তার আগে এলিজাবেথ ঝাঁপিয়ে পড়ে চাপটে ধরল রিচার্ডকে। এক হাতে গলা পেছনে টেনে ধরে অপর হাতে মুখ চেপে হাসতে হাসতে বলল, পরের লাইন না। রিচার্ড কিছু না বলে এলিজাবেথকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার কোনো দূরত্ব নয়, কোনো ছায়া নেই, শুধু বুকের ভেতর মিশে থাকা দুইটা হৃদস্পন্দন। এই দৃশ্যটা দূর থেকে ফাঁকা দৃষ্টিতে দেখলো তাকবীর। নড়ল না, কাঁপল না, অনুভূত হলো শরীরটায় নিথর কোনো চন্ট, শুধু একটু করো বাক্য ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। মনে ধরা নারী কখনো কপাল ধরে না। সেদিন রিচার্ডকে গুলি করেছিল অন্য কেউ নেই, জেমসেরই লোক, অথচ রিচার্ড ছিল প্রশিক্ষিত দুধর্ষ। এমন এক নদীর সাঁতরে পার হওয়া তার কাছে শৈশবের খেলা। ট্রেনিং এর দিনগুলোতে ফাদার তাকে মাঝ সমুদ্রের উত্তাল ঢেউয়ে ছেড়ে দিতেন, আর প্রতিবার মৃত্যুর কিনারে গিয়েও রিচার্ড ফিরে আসতো। জেমসকে এখনো ধরা না গেলেও তার ফাদারকে ইতিমধ্যে ধরে ফেলেছে রিচার্ডের বাহিনী। এবার শুধু অপেক্ষা জেমসকে ফাঁদে ফেলার। রিচার্ড এতদিন নিখোঁজ ছিল না, সে ছিল এক গভীর রুদ্ধশ্বাস মিশনে। সেই রাতের পার্টিতে সে সব দেশের ব্যবসায়ী আর ছদ্মবেশী মাফিয়ারা এলিজাবেথকে দিকে দৃষ্টিপাত করেছিল। তাদের একে একে খুঁজে বের করা, তাদের শেকড় উপড়ে ফেলা ছিল তার ব্রত। রিচার্ড আগে থেকেই বেয়ানকে বলে রেখেছিল সেই ওয়েবসাইটের কথা। যেই মাত্র সেটি সচল হয়, বেয়ান পুরো ডেটা সংগ্রহ করে ফেলে। তারপরে এক একে রিচার্ড চিরতরে গড়িয়ে দেয় নারী কেনাবেচা আশায় নিষিদ্ধ সাম্রাজ্য, পাঠিয়ে দেয় শাস্তির বুলেট তাদের প্রতি যারা এলিজাবেথকে প্রি অর্ডারে কিনতে চেয়েছিল। চিরতরে বন্ধ হয়ে যায় নারী কেনাবেচা নিষিদ্ধ ওয়েবসাইট। এই মিশনেই রিচার্ড ছিল এতদিন নিখোঁজ। আর যেদিন মিশন শেষ হয়, ফিরতে চায় ম্যানশনে, ঠিক সেদিন মাথায় খেলেছে একটুখানি দুষ্টমি। ভালোবাসাহীন এক জীবনের ক্লান্তি তার হৃদয়ে জমেছে ছায়ার মতো। ইদানিং খুব ভালোবাসা পেতে ইচ্ছে করে লোকটার। গাড়ি চলছে একাকী নির্জন জঙ্গলের সরু পথে। এলিজাবেথ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, মাথাটা একপাশে হেলে আছে। রিচার্ড নিঃশব্দে গাড়ি চালাচ্ছে, এক হাতে স্টিয়ারিং আর এক হাতে আলতোভাবে মেসেজ করছে তার উড়ুতে রাখা এলিজাবেথের পায়ে। হঠাৎ এক ঝাঁক গাড়ি সামনে এসে দাঁড়ায়, রাস্তা আটকে দেয়। রিচার্ড তড়িঘড়ি করে ব্রেক কষে। প্রচন্ড ধাক্কায় এলিজাবেথের ঘুম ভেঙে যায়। রিচার্ড গাড়ি থেকে নেমে আসে পরিস্থিতি বুঝতে। এলিজাবেথও তাকে অনুসরণ করে নামলো। ঠিক তখনই সামনের গাড়িগুলো থেকে বেরিয়ে আসে একদল সশস্ত্র মানুষ, সকলের চোখে হিংস্রতা, হাতে ভারী অস্ত্র। রিচার্ড আহত, বুঝতে পারছিল না পেরে উঠবে কিনা, তবু এলিজাবেথকে আড়াল করে দাঁড়িয়ে পড়ল সে। তার ষষ্ঠ এনডিও বলছে এদের আগমন কেবল ডাকাতির জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। এক মুহূর্তেরও দ্বিধা করে না সে। এলিজাবেথের হাত ধরে দৌড়ায় জঙ্গলের বুক চিরে। ওরা ছুটছে, পাগলের মতো ছুটছে অজানা গন্তব্যের দিকে। পিছনে গর্জে উঠছে ইঞ্জিনের শব্দ, মাটি কাঁপিয়ে ছুটে আসছে সেই দানবেরা। আলো, আওয়াজ আর গুলির হুঙ্কারে কেঁপে উঠছে জঙ্গলের স্তব্ধতা। রিচার্ডের হাত শক্ত করে ধরে রেখেছে এলিজাবেথ। হঠাৎ একটা গুলির শব্দ চিরে দেয় নিস্তব্ধতা। পাশের গাছের ছাল উড়ে যায়। পেছন থেকে তারা বেঘরে ফায়ার করতে থাকে। জঙ্গলের মধ্যে বাতাস ভারী হয়ে উঠেছে। কোথাও দূরে শিয়ালের ডাক, কোথাও পাতা চাপা পায়ের শব্দ শোনা যায়। একটা পুরনো গাছের ফাঁকে ঢুকে পড়ে তারা। এলিজাবেথ কাঁপছে। রিচার্ড ওর মুখ চেপে ধরেছে, নিজেও দম বন্ধ করে আছে। হাতে অস্ত্র নিয়ে দুজন দানব পেরিয়ে যায় তাদের পাশ দিয়ে। আর একটু হলেই তাদের নিঃশ্বাস ছেঁড়া গর্জনে মিশে যেত। দুজনে আবার ছুটে চলে জঙ্গলের গায়ে আঁচড় কেটে।
অন্ধকার জঙ্গল ভেদ করে ওরা ছুটে এসে পৌঁছে এক বিস্তীর্ণ মাঠে। রাতের নীরবতা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছমছমে এক বাতাস বইছে। মাঠের মাঝখানে এসে হঠাৎ থেমেছে রিচার্ড। এলিজাবেথ টান দিল, রিচার্ড নড়ে না। চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কোণে বাঁকা এক রহস্যময় হাসি। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে পার ইঞ্জিনের গর্জনে কেঁপে ওঠে রাত। জঙ্গলের গা ঘেঁষে একে একে বেরিয়ে আসে অসংখ্য গাড়ি, যেন অন্ধকার চিরে তীব্র গতিতে উঠে আসে কোনো যুদ্ধদল। মুহূর্তেই তারা চারদিক ঘিরে ফেলল, লাভ সেভের নিখুঁত ছকের মতো করে। এলিজাবেথ ভয়ে সিটিয়ে রিচার্ডের বুকের আশ্রয়ে লুকিয়ে পড়ে। গাড়ির দরজাগুলো খুলে যায় একসাথে। ধীরে ধীরে বেরিয়ে আসে রিচার্ডের ব্যক্তিগত গার্ডস, প্রতিটি কালো ছুটে আবৃত, কঠোর চোখে প্রশিক্ষিত অভিব্যক্তি। আচমকা আকাশের দিকে বন্দুক তুলে তারা গর্জে ওঠে। তরতর করে ছুটে যায় গলি। আধার আকাশে ছড়িয়ে পড়ে বিস্ফোরিত আলোর রেখা। এলিজাবেথ চোখ বন্ধ করে মুখ গুজে রাখে রিচার্ডের বুকে, কিন্তু পরমুহূর্তেই ভিন্ন এক ছন্দে বদলে যায় পরিবেশ। আলো নিভে না, আলো ফোটে। আধার আকাশে বিস্ফোরিত হয় রং বেরঙের পটকা। তারাবাদী ফুটে ওঠে দূরের কাছে। মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে নরম আলো, গোলাপি, সোনালি, বেগুনি ফানুস একে একে আকাশে ভেসে ওঠে। সেগুলোর মৃদু আলো পড়ে এলিজাবেথের চেহারায়। এলিজাবেথ ধীরে ধীরে মাথা তোলে। ঠিক তখনই শোনা যায় হেলিকপ্টারের গর্জন। এলিজাবেথ আকাশের দিকে তাকায়। তার চোখের পাতা ছুঁয়ে নামে গোলাপের পাপড়ি। ঝিরে ঝিরে বৃষ্টির মতো আকাশ থেকে নামছে পাপড়ি, নরম স্নিগ্ধ আর অবিশ্বাস্য রকমের বাস্তব রূপে ধরা দিয়ে। সবুজ ঘাস ঢেকে যাচ্ছে লাল গোলাপের বিছানায়। চারপাশ চলছে গাড়ির হেডলাইটে। গাছের ফাঁক দিয়ে আরো ফানুস উড়ে যাচ্ছে আকাশে অনবরত। রঙিন আলোর ভেলায় ভাসছে মাঠ। এলিজাবেথের চোখে ধরা পড়ে বিস্ময়। অস্ত্র নেয়, অবিশ্বাস নেয়, শুধু নিঃশব্দ বিস্ময়। তার চোখ ছুঁয়ে যায় প্রতিটি গার্ডের হাতে ধরা লাল গোলাপ। তারা দাঁড়িয়ে আছে নীরব, মাথা নোয়ানো সকলের। এই রাতের প্রতিটি স্পন্দনে অংশ নিচ্ছে তারাও। যখন এলিজাবেথের দৃষ্টি আটকে যায় নেশো, ইব্রাত, লুকাস, তারা দাঁড়িয়ে আছে দূরে, তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখে সেই চেনা প্রশ্রয়, ঠোঁটে শান্ত এক হাসি। রিচার্ডের ঠোঁটের বাঁকা হাসিটা তখনও তার মুখে। চারপাশে আলো, আকাশে ফানুস আর ঘাসে গোলাপের পাপড়ি ছড়িয়ে থাকা সেই স্বপ্নময় মুহূর্তে এলিজাবেথ অবশেষে বুঝিয়ে ফেলল পুরো ঘটনাটাই ছিল রিচার্ডের সাজানো, কিন্তু এতখানি যতটাই নিঃশ্বাস আটকে আসে বিস্ময়। এলিজাবেথ রাগে গর্জে উঠবে, বলে পেছন ফিরতে মুহূর্তেই থমকে যায়। রিচার্ড হাঁটু গেড়ে বসে আছে, তার হাতে ঝলমলে নরম আলোয় দীপ্ত এক আংটি। এলিজাবেথ চোখ বিস্ফোরিত করে তাকিয়ে থাকে। কিছু বলার আগেই রিচার্ড বলে উঠল, Will you be my most trusted person, Red? এলিজাবেথ বাকরুদ্ধ এই মুহূর্তে, এই পরিস্থিতিতে। এমন কথা, কিন্তু রিচার্ড থামে না। তার কণ্ঠ হয়ে ওঠে কোমল, তলিয়ে যায় গভীরতায়। বলতে থাকে, 8 বছর বয়সে একটা দুর্ঘটনা আমার জীবন থেকে বিশ্বাস শব্দটা কেটে নেয়। তখন থেকে কাউকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু হঠাৎ রিয়েলাইজ করলাম জীবনটা অনেক ছোট। এমন একজন দরকার যার পাশে দাঁড়ালে বুকটা নিঃশঙ্ক হয়, যার কোলে মাথা রাখলে ঘুম পায়, ভয় নয়, যার হাত ধরে আমি চোখ বুঝে হেঁটে যেতে পারি অন্ধকারের ভেতর দিয়ে। তো প্রিন্সেস এলিজাবেথ, হবে কি তুমি সেই মানুষটা? আমি কি তোমাকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি? এলিজাবেথের চোখে জল জমে ওঠে, গলা আটকে আসে আবেগে। সে মাথা নাড়ে নিঃশব্দে। রিচার্ড হালকা হাসে, চোখের কোনায় প্রশান্তি। হঠাৎ রিচার্ড আকাশের দিকে ইশারা করে। এলিজাবেথ তাকিয়ে দেখে ড্রোন দিয়ে আকাশে লেখা, উইল ইউ ম্যারি মি। আলো দিয়ে আকাশের প্রশ্ন এলিজাবেথের চোখে ধা দিয়ে ওঠে। ঠিক তখনই রিচার্ড বলে, উইল ইউ ম্যারি মি, রেড? এলিজাবেথের চোখ থেকে টুপ করে ঝরে পড়ে 2 ফোঁটা অশ্রু। পাশ থেকে ন্যাশো, ইব্রাত আর লোকা চিৎকার করে বলতে থাকে, সে ইয়েস, সে ইয়েস, সে ইয়েস। এলিজাবেথ মুখে 2 হাত চেপে ধরে, নিঃশ্বাস কেঁপে ওঠে বারে বারে। চারপাশে আলো, ভালোবাসা, বিস্ময়, সবকিছু মিলে যেন এক অপার্থিব স্বপ্ন। এলিজাবেথ অবশেষে স্পষ্ট গলায় বলে ওঠে, ইয়েস। আর পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে এক মহা উল্লাস। জঙ্গলের গায়ে ফিরে আসে অনুরণ। রিচার্ড ধীরে ধীরে আংটিটা পরিয়ে দিল এলিজাবেথের অনামিকায়। মুহূর্তটা যেন থেমে গেল সময়ের গর্ভে। তারপর এলিজাবেথ কাপা হাতে রিচার্ডের আঙুলে পরিয়ে দিল আরেকটা আংটি। তারা পুনরায় আবদ্ধ হলো প্রতিশ্রুতি, বিশ্বাস আর ভালোবাসার নিঃশব্দ এক চুক্তিতে। রিচার্ড উঠে দাঁড়িয়ে এলিজাবেথের রিং পরিহিত হাতটা ধরে উপরে তুলে চারদিকে সকলের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, She said yes. মুহূর্তে রিচার্ড এলিজাবেথকে তুলে নেয় শূন্যে। 2 হাতে পা জড়িয়ে ধরে করে আলো আর গন্ধে ভেসে থাকা এই মাঠ জুড়ে। তখন শুধু তাদের দুজনের প্রেমই অস্তিত্ববান। এলিজাবেথ ঝুঁকে রিচার্ডের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এক নিঃশ্বাসে, এক চুম্বনে, এক শপথে তারা মিশে যায় তাদের পূর্ণতায়। আকাশে আবার গর্জে ওঠে গার্ডদের বন্দুকের গোলে। তবে এবার তা যুদ্ধের নয়, উৎসবের।
আকাশে জ্বলে ওঠে রাতারাতি ফানুস আলো, আর হৃদয়ে গাথা হয় এই রাতের চিরন্তন স্মৃতি। দূর থেকে এক দৃষ্টি চেয়ে রইল তারা তিনজন। হঠাৎ নাক টানা শব্দে নেশো পাশ ফিরে দেখে লুকাসের চোখ ছলছল করছে। বিস্ময়ে থমকে যায় নেশো। লুকাসের বাহুতে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কাঁদছো কেন? আসলে আবেগে ভেসে গেছে লুকাস, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না সে। সবসময় সবাই ওকে নিয়ে ঠাট্টা করেছে, আজ নিজেই নিজের সাথে একটু মজা করলো লুকাস। ওকে ভাগা ভঙ্গিতে নাটকের সুরে বলল, বাবা, আমার কি বিয়ে হবে না? গাড়ির ইঞ্জিনের গন্ধে ইব্রাতের গা গুলে ওঠে। সে ওয়াক ওয়াক করে সাইডে সরে যায়। লুকাসের দিকে একবার তাকিয়ে নেশো দীর্ঘশ্বাস ফেলে ইব্রাতের পিছু ছুটে। গোধূলি লগ্নে প্রেমের গান। প্রকৃতি আজ সেজেছে নতুন রূপে। বাতাসও প্রেম প্রেম গন্ধ, প্রেম স্নিগ্ধ শিহরিত। গাঁদা ফুলের ঘ্রাণে মাতোয়ারা চারিধার। হৃষ্টচিত্তে ম্যানশনের স্বচ্ছ। খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে চড়ুই ছানাগুলো ঝাঁক বেঁধে হাঁক ডাক করে। চোরের কিচিরমিচিরকে ছাপিয়ে উঠেছে রমণীদের ঋণে ছিনে হাসি আর ফিসফিসে আলাপ। চারপাশ জুড়ে হলুদের আবরণ। পোড়া রোদে যেন গলে গলে পড়ে সোনালি এক স্বপ্ন। পুরো ম্যানশন আজ ফুল আর আলোয় ভরা। সাদা ও হলুদের পর্দায় গাঁদা আর বেলির গন্ধে তৈরি হয়েছে লগ্নের আসন। সেই আসনের কেন্দ্রবিন্দুতে বসে আছে এলিজাবেথ। কোণের নিচে সাদা কুশন দেওয়া, লেহেঙ্গা হাঁটু অবধি তুলে রাখা। আশেপাশে গার্ডদের উপস্থিত গায়ে লাগার মতো নয়। গায়ে পিঙ্ক হলুদের মিশেলে স্লিপলেস লেহেঙ্গা। মাথা, গলা, কানে কাঁচা ফুলের গহনা। পুরন্ত দুই ঠোঁটে মেহেদি লেগে আছে ঝলমলে অফুরন্ত হাসি। চারজন মেহেদি শিল্পী একসাথে ব্যস্ত। দুজন পায়ে, একজন হাতে মেহেদি দিয়ে রাঙিয়ে তুলছে কনেকে। আরেকজন মেহেদি দিচ্ছে ইব্রাতকে। সেও সেজেছে হলুদ লেহেঙ্গায়। হলুদের বাটিটি সামনে রাখা। তবে রিচার্ড এখনো ফেরেনি। তার অপেক্ষাতেই থেমে আছে মূল আচার। তবে এতে অবশ্য কেউ বিরক্ত নয়, কারণ সবার জানা হয়ে গিয়েছে লোকটা তার কথা রাখে। কথা অনুযায়ী তৃতীয়বারের মতো সে তার বধূকে ঘরে তুলছে সশ্রদ্ধ সম্মতিতে সাড়ম্বরে। শহর জুড়ে ঘোষণা দিয়েছে লোকটা তার ভালোবাসার উৎসবের। সবটা যেন একটু বেশি, একটু জমকালো, একটু অনন্য করেই করা হচ্ছে আজ, যাকে বলে বাড়াবাড়ি করে, খুবই বাড়াবাড়ি। ক্ষণিক বাদে আগমন ঘটল রিচার্ডের। সবসময়ের মতো আজও পরনে কালো পোশাক, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইং করে পরা, বুক খোলা। দৃশ্যমান হয়ে আছে ঢেউ খেলানো সুঠাম বুক। কাসলে ঠোঁটে আজ অন্যরকম ভাবসাব। নেই গাম্ভীর্যতা, নেই হিংস্রতা। রাশভারী মুখটাই অনির্বচনীয় উষ্ণ আলো। ক্ষুব্ধ চোখে প্রাপ্তি আবহমান, নির্ভয়ের দীপ্তি। রিচার্ড গিয়ে টানটান হয়ে দাঁড়ালো এলিজাবেথের সামনে। লাজুক মেয়েটা চোখ বুজে নিল নিবিড় শব্দে। পুরুষটির গা থেকে ভেসে আসা ডার্ক পারফিউমের স্মেলে শরীরের প্রতিটি লোমকূপে শিহরণ জাগে। রন্ধ্রে রন্ধ্রে অস্ত্রে পড়ে অযাচিত অস্থিরতা। আই ওয়ান্ট প্রাইভেসি। রিচার্ডের রাশভারী আওয়াজে ইব্রাত ঠোঁট কামড়ে হেসে মেয়েদের নিয়ে ভিতরে চলে গেল। সকলে চলে যেতেই রিচার্ড হাঁটু ভেঙে বসলো এলিজাবেথের সামনে। পুরুষটি অভিভূত হলো তার সর্বনাশা নারীর অমোঘ সৌন্দর্যে। হলুদের বাটি থেকে তর্জনীতে হলুদ নিল রিচার্ড। সন্তর্পণে ছুঁয়ে দিল এলিজাবেথের ললাটে। রুক্ষ খসখসের আঙুলে তুহিন তুষার স্পর্শে কেঁপে উঠল আড়ষ্ঠ রমণীর কায়া। শিশির অনুভূতিতে নিবু চোখে চাইল এলিজাবেথ রিচার্ডের চওড়া তামুকে। সুতীব্র আবেগের তাড়নায় চোখের কোণ ভিজে উঠল। চোখের পানি মোছার অভিপ্রায়ে রিচার্ড চালাতে চাইলে এলিজাবেথ থামিয়ে দিল। দুপাশে মাথা নাড়িয়ে ভেজা গলায় বলল, এটা খুশির অশ্রু। এক চিলতে হাসল রিচার্ড। তার হলুদ মাখা হাত শুয়ে দিল এলিজাবেথের গাল, গলা, হাত পা উদল। প্রথম হলুদের ছোঁয়া সে নিজ হাতে মেখে দিল পুরো কায়াতে। অতপর নিজ গাল ছুঁয়ে দিল এলিজাবেথের গালের সাথে। হলুদ মাখিয়ে নিল সে নিজেও এভাবে। রিচার্ডের ভারী তপ্ত নিঃশ্বাসে কেমন হাঁসফাঁস লাগে এলিজাবেথের। অন্দরমহলে প্রেমের ঝড় ওঠে। ড্রিম ড্রিম শব্দ ভাসতে থাকে বুকের ভেতর। বেসামাল অনুভূতির সম্মুখীন হয় সে। হিমশিম খেতে থাকে বুকের মাঝে জমা দানা দানা সুপ্ত অনুভূতিতে। দুহাতে খামচে ধরে লেহেঙ্গার ভারী অংশ, মোলায়েম চিবুকখানা দুহাতের আজলায় আলতো করে চেপে ধরল রিচার্ড। মৃদু স্নিগ্ধ কম্পন হলো গাঢ় খয়েরি রঙে আচ্ছাদিত ওষ্ঠজোড়ায়। ঠোঁট কাঁপা বন্ধ করো, বিয়েটা হয়নি তারপর। লজ্জায় কপকাত রমণী তৎক্ষণাৎ কামড়ে ধরল ওষ্ঠপুষ্ঠ। কম্পন ঠেকানোর বৃথা প্রয়াসে রিচার্ড নিপ্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থাকে। চোখের পলক ফেলে না। অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকরণ। এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে আবিষ্ট হয়ে পড়েছিল সে, যার এক চিলতে হাসি তার শক্ত ঝঙ্কারকৃত বুক চিরে ফুটিয়ে তুলেছিল প্রেমের ফুল। আজ সে তার বধূ, যাকে সে জয় করতে পেরেছে ভালোবাসায়। নতুন করে নতুন রূপে ঘরে তুলছে, যেটা অবধারিত হলেও ছিল দুর্বিষহ। এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার ঘরে,
আমার বউ। মাথা তুলে না এলিজাবেথ। এবার খুব বিরক্ত হলো রিচার্ড। লজ্জা পেলে নারীরা মাথা নিচু করে রাখে কেন? তারা কি জানে না লজ্জায় তাদের কতটা সুন্দর অপূর্ব লাগে? তাদের লজ্জায় ভেজা রক্তিম গালজোড়া যে পৃথিবীর অপার্থিব সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। কৌশলে গেল রিচার্ড। এখনো সময় আছে, ভেবে দেখো। তড়াক মাথা তুলল এলিজাবেথ। তড়িৎ গতিতে বলল। মানে? রিচার্ড শুয়ে পড়ল এলিজাবেথের উপর মাথা রেখে। লম্বা পাগুলো ছড়িয়ে রাখলো সবুজ ঘাসের উপর। এলিজাবেথের হাত মুঠোয় নিয়ে সরাসরি তাকালো রাখির মায়াভরা মৃগ নয়নী চোখ দুটোতে। শঙ্কিত কণ্ঠে বলল, এখনো সময় আছে, ভেবে বলো বিয়ে করবে কিনা, পরে পস্তাবে না তো? এলিজাবেথের ছটফট জবাব, না। আমি কিন্তু অনেক জ্বালাবো। এলিজাবেথের হাত হৃষ্ট চিত্তে ছুটল রিচার্ডের ঘন কালো কেশরাশিতে। সে নির্বিকারে জবাব দেয়, আচ্ছা। রাতে একটু ঘুমাতে দিব না? আচ্ছা। প্রতি রাতে জ্বালাবো।